Hey guys, welcome to BioLife Academy. This is your educator Dibakar Ghosh. We are going to discuss about the basics of plant anatomy. We have already discussed about plant tissues and different plant tissue systems in our previous videos. If you haven't watched those videos, go and watch them quickly. The link is in the description. Today we will continue with secondary growth in plants. So let's start. সেকেন্ডারি গ্রোথ। যদি আমরা একদম কোর বটনির কথা বলি বা কোর অ্যানাটমি প্ল্যান্ট অ্যানাটমির কথা বলি, তাহলে সেটা আসে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ থেকে অনেক এক্সামে অনেক কোশ্চেন থাকে, যেগুলো আমরা অ্যাসেস করতে পারি না, কারণ আমরা এগুলো সব ভুলে গেছি। তো সেকেন্ডারি গ্রোথ অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ব্রেথ ওয়াইজ গ্রোথ। ব্রেথ ওয়াইজ গ্রোথ, এটা মনে রাখবি, এটা আমরা শুধু ডাইকটে দেখতে পারবো, স্টেম অ্যান্ড রুট, পার্টিকুলারলি ইন স্টেম। এখানে আমরা দুই টাইপের মেরিস্টেমের কথা বলবো। আমরা ওই যে একটু আগে পড়েছিলাম ল্যাটেরাল মেরিস্টেম, সেটা দুই টাইপের হয়, আর সেখানে দুটো টাইপের মেরিস্টেম থাকে। একটাকে আমরা বলি হচ্ছে ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম আর ক্যাম্বিয়াম দুই টাইপের হয় এখানে, একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়ামটা কি করে, এটা হচ্ছে স্টিলার রিজিয়নে গ্রোথ করায়। সেকেন্ডারি গ্রোথটা কোথায় করে, স্টিলার রিজিয়নে। আর কর্ক ক্যাম্বিয়াম কোথায় করায়, এটা করায় হচ্ছে আমাদের যে এপিডার্মাল রিজিয়ন আছে, যেটাকে আমরা পেরিডার্ম বলি। পেরিডার্মটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি গ্রোথ। তো সেই জায়গাটা ওখানে কর্ক ক্যাম্বিয়ামটা অ্যাক্টিভেট হয়ে ওই কাজগুলো করায় বা ওখানে সেকেন্ডারি গ্রোথ করে। তা আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এইখানে যে গ্রোথটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রাস্টিলার রিজিয়নে। ইন্ট্রাস্টিলার রিজিয়নে হচ্ছে মানে স্টিলির ভেতরে হচ্ছে। আর কর্ক ক্যাম্বিয়ামে যেই গ্রোথটা করছে, এটা যেই গ্রোথ করছে সেটা হচ্ছে এক্সট্রা স্টিলার হচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রাস্টিলার সেকেন্ডারি গ্রোথ, আর এটা হচ্ছে এক্সট্রা স্টিলার সেকেন্ডারি গ্রোথ। ওকে, এখানে কে অংশগ্রহণ করছে, এখানে অংশগ্রহণ করছে আমাদের ভাস্কুলার ক্যাম্বিয়াম, এখানে কর্ক ক্যাম্বিয়াম। এবার ওই যে একটু আগে একটা চার্ট দেখালাম, যে প্রথমে কি হয়, প্রাইমারি গ্রোথ হয়, দেন পার্মানেন্ট টিস্যু ডেভেলপ করে। এবার এই পার্মানেন্ট টিস্যু গুলো কি করে, এদের মধ্যে কিছু টিস্যু অ্যাক্টিভেট হয়ে যায়। যে ল্যাদ খাওয়া পাবলিক অনেক সময় কি হয়, হুঁশ আসে ওদের যে না এখন কাজ করা উচিত, তো কাজ করতে বসে। সেই যে জিনিসটা, সেটাকে আমরা বলি সেকেন্ডারি গ্রোথ। এবার সেকেন্ডারি গ্রোথের মধ্যে কিছু টার্ম আসে, এই জিনিসটা আশা করি বুঝছিস। এখানে একটা টার্ম আসে ক্যাম্বিয়াম রিং। দেখ, ডাইকট যে আছে, ডাইকটের স্টেম বা রুটের কথা বলছি। আমরা একটু আগেই দেখলাম ডাইকট স্টেম বা রুটে কোন টাইপের স্টিলি থাকে, এই যে ইউ স্টিলি থাকে। এবার ইউ স্টিলি মানে কি, ভাগ হয়ে গেছে সব, স্টিলি গুলো একে অপর থেকে আলাদা হয়ে গেছে। তো যে স্টিলার রিজিয়ন গুলো আছে, ঠিক আছে, আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, আমার ডায়াগ্রাম অত ভালো আঁকতে পারি না, একটু বুঝে নিস কষ্ট করে। যে এই যে আঁকলাম, তো এটার ওপর দিকের পোর্শন যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম, আর নিচের দিকে হচ্ছে ধর, এই যে নিচের দিকে জায়গাটা, এটা হচ্ছে জাইলেম। এবার দেখ, এখানে দুই টাইপের আমরা ক্যাম্বিয়াম দেখতে পাবো। একটা যেটা স্টিলের মধ্যে আছে বা ভাস্কুলার বান্ডেলের মধ্যে আছে, আরেকটা যেটা এখানে আছে, তাই তো। এখানে একটা ক্যাম্বিয়াম আছে যেগুলো কানেক্টেড করে রেখেছে। তো এইটার ভেতরে যে ক্যাম্বিয়ামটা দেখতে পাচ্ছি, যেটা ভাস্কুলার বান্ডেলের ভেতরে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। আর বাইরে যেটা দেখতে পাচ্ছি, এই দুটোকে কানেক্ট করে রেখেছে, সেটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। তো এখানে কি হয়, এই যে ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যে আছে, এরা যেহেতু কানেক্টেড অবস্থায় থাকে, তাহলে এরা কি করে, পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা রিং লাইক শেপ তৈরি করে, যেটাকে আমরা ক্যাম্বিয়াম রিং বলি।
ওকে, যেটাকে আমরা ক্যাম্বিয়াম রিং বলি। যে ডাইকট সিস্টেমে কি হয়, ওপেন ভাস্কুলার বান্ডেল যেহেতু থাকে, তো ক্যাম্বিয়ামটা হচ্ছে ফ্যাসিকুলার হয় এবং সেটা সেকেন্ডারি গ্রোথ করার জন্য কি করে, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের সাথে যুক্ত হয়ে এরকম ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করে। ক্যাম্বিয়াম রিং এর কাজ কি হয়, এই যে ক্যাম্বিয়াম রিংটা হয়েছে না, ক্যাম্বিয়াম রিং, এটা কি করে, এটা হচ্ছে বাইরের দিকে মানে আউটসাইডে ফ্লোয়েম ডেভেলপ করে, সেকেন্ডারি ফ্লোয়েম, এটা ডেভেলপ করে আউটসাইডে। আর ভেতর দিকে কি ডেভেলপ করে, সেকেন্ডারি জাইলেম, মানে এই দিকে। এগুলো খুব ভাইটাল পয়েন্ট, এগুলো থেকে অনেক সময় অনেক কোশ্চেন করে, অনেক ভাইভাতে কোশ্চেন করে, আমরা অ্যান্সার দিতে পারি না, বা বাচ্চারা আমাদের স্টুডেন্টরাই কোশ্চেন করে অনেক সময়, আমরা দিতে পারি না। সেকেন্ডারি ফ্লোয়েমটা কোন দিকে করে, বাইরের দিকে, এটা আউটসাইড করে। আর ইনার সাইডে কি করে, আমাদের সেকেন্ডারি সাইডে। মজার ব্যাপার হচ্ছে ও হচ্ছে ফ্লোয়েমের প্রতি ওর আসক্তিটা একটু কম, ঠিক আছে, ফ্লোয়েমের প্রতি আসক্তিটা কম, এই জন্য এটা লেস অ্যামাউন্টে তৈরি করে। আর জাইলেমের উপর আসক্তিটা একটু বেশি, এই জন্য এটা মোর অ্যামাউন্টে তৈরি করে। ওকে, এমন না যে খুব বেশি ডিফারেন্স হয়, বাট ফ্লোয়েমটা রিলেটিভলি লেস হয়, আর সেকেন্ডারি জাইলেমটা রিলেটিভলি মোর অ্যামাউন্টে ওরা সিনথেসিস করে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং এর গল্প বললো। জেনারেলি ক্যাম্বিয়াম রিং এইভাবে গ্রোথ করে। কিন্তু এই যে সেকেন্ডারি গ্রোথের ব্যাপারটা যে আসলো, এরা যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে কি করে, সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি জাইলেম তৈরি করে। তাহলে এরকম কি হবে, যে এগুলো এক একটা রিং অ্যাড করছে এদের মধ্যে। যে প্রথমে তো এই রিংটা ছিল, বাইরে একটা রিং অ্যাড করলো, ভেতর দিকে একটা রিং অ্যাড করলো, আরো রিং অ্যাড হচ্ছে, একটার পর একটা রিং অ্যাড হচ্ছে। তো এটার ফলে কি হয়, যে একটার পর একটা রিং অ্যাড হতে থাকে প্রত্যেক ইয়ার। ওকে, অ্যানুয়াল রিং ওই কনসেপ্টটা থেকেই আসছে। অ্যানুয়াল রিং কিভাবে আসে, দেখ, ক্যাম্বিয়ামের যে গ্রোথ হয় না, ক্যাম্বিয়াম যে সেকেন্ডারি গ্রোথ করছে, সেটা কি হয়, সিজনাল হয়, সব সময় হয় না। যেরকম তুই শীতকালে সোয়েটার পরিস, ওরাও একটা পার্টিকুলার সিজনে এরকম রিং তৈরি করে। নিশ্চয়ই গরমকালে সোয়েটার পরিস না, আনলেস তোর ব্রেনে কিছু ডিস্টার্ব আছে। না, এমনি লাগতেই পারে, গরমকালে সোয়েটার লাগতেই পারে, অনেক সময় আমাদের গরমের জন্য বেশি ঠান্ডা লেগে যায়, সেই জন্য শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা, তো এটা কি হয়, স্প্রিং যে সিজন আসে, মানে বসন্তকাল বাংলাতে যেটাকে বলে, সেখানে ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি হাই হয়, ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি হাই হয়। এবার ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি হাই হলে ও সেকেন্ডারি জাইলেম প্রচুর পরিমাণে তৈরি করবে, প্রচুর তৈরি করবে। ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি হাই, সিজনাল ব্যাপার হয়, বুঝিস। সেই কারণে কি হয়, এই সময়টা উডি স্টেম ডেভেলপ করে, উডি স্টেম ডেভেলপ করে। এইটাকে আমরা বলি স্প্রিং উড বা আর্লি উড, কারণ এটা গরমকালের আগে তৈরি করছে। ওকে, স্প্রিং বসন্তের পরে আবার গ্রীষ্মকাল চলে আসবে। দেন অটামে কি হয়, অটামে এর অ্যাক্টিভিটি একদম কমে যায়, কারণ জানে যে অটামের পরে কি আসবে, আমাদের শীতকাল চলে আসবে। তো তখন কি হয়, ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকে। তো এখানে ক্যাম্বিয়াম যেটা হয়, সেটা অ্যাক্টিভিটি কমে যায়, সেকেন্ডারি জাইলেম কি হয়ে যাবে, এটারও পরিমাণ কমে যাবে। তো এখানে যে উডটা তৈরি হবে, সেটা অতটা উডি হবে না, সেখানে উডের কন্টেন্ট কম হবে, সেকেন্ডারি জাইলেমের কন্টেন্ট কম হবে। সেটাকে আমরা বলি অটাম উড বা লেট উড। ওকে, তো প্রত্যেক বছর ও স্প্রিং এর সিজনে কিছু পরিমাণ উডি সাবস্টেন্সেস আরো অ্যাড করতে থাকে। সেটা কি হয়, সেটা প্রত্যেক বছর একটা একটা করে লেয়ার ডেভেলপ করতে থাকে। এবং প্রত্যেক বছর যেহেতু এই দুটো লেয়ারের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, যে স্প্রিং উড তৈরি করছে, দেন অটাম উড তৈরি করছে, দেন আবার স্প্রিং উড হচ্ছে, দেন আবার অটাম। তাহলে কি হচ্ছে, দুটো মোটা লেয়ারের মাঝখানে, মানে দুটো স্প্রিং উডের মাঝখানে আমরা একটা পাতলা অটাম উডের লেয়ার পেতে পারি। এই যে রিংটা ডেভেলপ করছে, বা এই যে রিংটা হচ্ছে, এটাকে আমরা অ্যানুয়াল রিং বলি। যে দুটো মোটা লেয়ারের মধ্যে, যেটা হচ্ছে স্প্রিং উডের লেয়ার, সেটার মাঝখানে যে অটাম উডের লেয়ার আছে, সেটা ডিস্টিংশন একটা বুঝিয়ে দেয়, যে দুটো স্প্রিং উড এটা, এবং মাঝখানে এটা অটাম উড। এই যে রিং গুলো থাকে, এগুলো হয় অ্যানুয়াল রিং।
এগুলো কাউন্ট করে আমরা গাছের বয়স নির্ধারণ করতে পারি, কারণ প্রত্যেক বছর একটা করে হয় এটা। আর দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে হার্টউড আর একটা হচ্ছে স্যাপউড। এটাও খুব ইজি কনসেপ্ট, কিছুই নেই। হার্টউড কি হয়, হার্ট মানে কি, হার্ট মানে হৃৎপিণ্ড। এবার হৃৎপিণ্ড কালার কি হয়, রেড হয়, ডার্ক হয়। ওকে, ডার্ক হয়। সেরকমই কি হয়, গাছের যে উড গুলো আছে, উডের কিছু পোর্শন থাকে যারা কি করে, বিভিন্ন রকমের ডিপোজিশন করে, যেমন গাম, রেজিন, ট্যানিন, অয়েলস, এগুলো ডিপোজিট করে। এগুলো ডিপোজিট করার ফলে কি হয়, এটার কালারটা একটু ডার্ক হয়, এবং এটাকেই আমরা হার্টউড বলি। আর স্যাপউড কি হয়, এখানে কোনো রকমের ডিপোজিশন থাকে না, এটা লাইট হয়, নো ডিপোজিশন। এবার কিছু ডিপোজিশন না থাকলে সেই উডটা কি হবে, লাইট হবে, সেটাকে আমরা স্যাপউড বলি। ওকে, পেরিডার্মে আসি। পেরিডার্মও কিছুই না, খুব ইজি কনসেপ্ট। পেরিডার্ম যে আছে, এটার মধ্যে আমরা তিনটা লেয়ার দেখতে পারি। কি কি লেয়ার? একটা দেখতে পারি ফেলোজেন, দেন ফেলেম, অ্যাট লাস্ট ফেলোডার্ম। পেরিডার্ম আমি একটু আগেই বললাম যে এটা অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্টিলার রিজিয়নের যেই সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, এক্সট্রা স্টিলার সেকেন্ডারি গ্রোথ, সেটা হচ্ছে পেরিডার্ম। এই পেরিডার্মে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে ফেলোজেন, দেন ফেলেম, দেন ফেলোডার্ম। ঠিক আছে, ফেলোজেন যেটা আছে এটা থাকে মাঝখানে, মিডিলে। ঠিক আছে, ফেলোজেন কোথায় থাকে, মাঝখানে, মানে এখানে ধর ফেলোজেন আছে, ও কি করবে, ও হচ্ছে দুই দিকে দুই টাইপের ডেভেলপ করবে। বাইরের দিকে ও ডেভেলপ করবে হচ্ছে ফেলেম, আর ভেতর দিকে ও ডেভেলপ করবে হচ্ছে ফেলোডার্ম। ফেলেম এন্ড ফেলোডার্ম এই দুটোই ডেভেলপ করবে। ঠিক আছে, আর এই তিনটা লেয়ার মিলেই তৈরি করছে হচ্ছে আমাদের পেরিডার্ম। তো ফেলোজেন মিডিলে থাকবে, ফেলেম থাকবে হচ্ছে আউটসাইড, আর এটা থাকবে ইনসাইড। এবার সবগুলোর কাজ আছে। ফেলোজেন কি হবে, ফেলোজেনকে বলা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এটা কি বলা হয়, কর্ক ক্যাম্বিয়াম, কারণ এটা এক্সট্রা স্টেলার রিজিয়নে আছে, এটা হচ্ছে কর্ক ডেভেলপ করে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পেরিডার্ম বলছি। এটা কর্ক অ্যাক্টিভিটির জন্যই হয়। কি হয় দেখ ভালো করে বোঝ, এখানে যে সেলগুলো থাকে ফেলোজেনে, ফেলোজেনে কি হয়, যে এই টিস্যুগুলো পার্মানেন্ট টিস্যু হয় এবং সেকেন্ডারি মেরিস্টেম এ ডেভেলপ হয়ে যায়। পার্মানেন্ট টিস্যু থাকে সবার আগে, এবং সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম ডেভেলপ করে, সেকেন্ডারি মেরিস্টেম এখান থেকে তৈরি হয়, আরো লেয়ার গুলো তৈরি হয় কিভাবে, পেরিক্লিনাল ডিভিশনের মাধ্যমে। ঠিক আছে, তো বাইরের দিকে এবং ভেতর দিকে পেরিক্লিনাল ডিভিশন করে এদিকে তোর লেয়ারটাকে আরো বড় করতে থাকে। দেন এটা যে আছে ফেলেম যে আছে, ফেলেমের মধ্যে আমরা দেখতে পারি এটা হচ্ছে পিগমেন্টেড হয়, এটা হচ্ছে পিগমেন্টেড হয়, ডার্ক হয়, এই জন্য কালারটা। গাছের বার্ক যদি দেখিস, সে বার্কটা সম্পর্কে পড়ছি, বার্ক, পেরিডার্ম, এগুলো সব একই জিনিস। ফেলেমের কালারটা কি হয়, ডার্ক হয়, এটাকে আমরা কর্ক বলি, কর্ক বলা হয় এটাকে। এখানে হচ্ছে সুবেরিন থাকে, এই কারণে দেখবি যেহেতু ফিল্মটা বাইরে থাকে, গাছের যে বার্ক হয় সেখানে একটু জল ছিটিয়ে দিয়ে দেখবি দেখবি জল থাকে না, বা জল ভেতরে ঢোকে না। কোনোদিনও কাউকে দেখেছিস যে গাছের বাইরে দিয়ে ইঞ্জেকশন দিয়ে জল দিচ্ছে? ঢুকবে না তো ওখানে, কারণ ওইটার মধ্যেই হচ্ছে সুবেরিন থাকে, তো জল ওখান দিয়ে পাস করতে পারে না, তাই গাছের বার্কের মধ্যে জল দিয়ে কোনো লাভ হয় না। এবার যদি তুই বোকা হোস, তাহলে কি করবি, তুই ধর হরমোন নিয়ে এসছিস, হরমোন অ্যাপ্লাই করবি, তুই গাছের বার্কের মধ্যে অ্যাপ্লাই করছিস। এবার তুই তো জানিস না যে ওর দিকে যাবে না, অ্যাপ্লাই করতে হয় রুটে বা ফোলিয়ার অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা তুই করছিস না, তুই বার্কে অ্যাপ্লিকেশন করছিস, তাহলে লোকজন তোকে বোকা বলবে। আচ্ছা, তারপর হচ্ছে যে ফেলোডার্ম যে আছে, এটাও খুব ইন্টারেস্টিং।
এটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত হয়, এটা ফটোসিনথেসিস করে, এখানে লিভিং সেল থাকে, এই সেলগুলো লিভিং হয়, মৃত না। উপরের সেলগুলো সব মৃত, ফেলোজেনও মৃত, ফিলেমও মৃত। এখানে সব ডেড সেল ফর্মেশন হয়। ডেড সেল ফর্মেশন মানে শুরু থেকে যে মৃত হয় এরকম না, কিন্তু তৈরি হয় তারপর মরে যায়, এই জন্য লেয়ারটা এত স্ট্রং হয়। ঠিক আছে, ওই যে মানে একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি না, আমি ভিতর থেকে মরে গেছি, তাহলে কি হলো, স্ট্রং হয়ে গেল। ঠিক আছে, নিব্বা নিব্বি টাইপের কথা বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই, যে ভেতর থেকে মরে গেছি মানে কি স্ট্রং হয়ে গেছে। এবার দেখবি পরের দিন সেই ছোট্ট একটা ব্যাপার নিয়ে কাঁদবে, যে বাবু খায় নেই, আমার আমার বাবু না খেলে আমার বাবু অসুস্থ হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে কান্নাকাটি হবে পরের দিন। এনিওয়েজ, এখানে আমরা দেখবো যে এখানে স্পেস থাকে, এখানে স্পেস প্রেজেন্ট থাকে, আর এগুলো হচ্ছে আটো সাটো ভাবে থাকে, মানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, বা থাকলেও খুব কম হয়। এগুলোর কাজ কি, এটা বললাম ফটোসিনথেসিস করে। সেকেন্ড কি, এটা হচ্ছে একটা মেকানিক্যাল সাপোর্ট দেয় বাইরে থেকে, কোনো কেউ যদি অ্যাটাক করতে আসে সেটা থেকে প্রিভেন্ট করে। থার্ড হচ্ছে স্টোরেজ হিসেবে কাজ করে, খুব বেটার স্টোরেজ হিসেবে কাজ করে, এখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি। ঠিক আছে, অনেক কার্বোহাইড্রেট, যেরকম হচ্ছে ধর দারচিনি যে আছে, দারচিনি তো গাছের বাগ থেকে পাওয়া যায়, তো ওখানে কি হয়, অয়েল ডিপোজিশন হয়। দারচিনি যে গন্ধটা হয়, এটা অয়েল ডিপোজিশন বা এক্সক্রিটরি পদার্থ ডিপোজিশনের ফলেই তৈরি হয়, সেই জিনিসটা আমরা ওখানে দেখি। আর আরেকটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেলটা অ্যাকচুয়ালি কি হয়, যে এটাও হচ্ছে ওই পেরিডার্মেরই একটা অংশ। পেরিডার্ম অনেক জায়গায় কি হয়, খুলে যায়। ঠিক আছে, অনেক জায়গায় খুলে যায়, যার ফলে এই পেরিডার্মের মধ্যে এরকম ছোট ছোট আমরা ছিদ্র দেখতে পাই। এই ছিদ্রগুলোর মাধ্যমে অনেক কিছু কাজ হয়, যেমন গ্যাসাস এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, বিভিন্ন গ্যাসাস এক্সচেঞ্জ হয়, বা এটা প্রোটেকশন হিসেবে কাজ করে, এইসব টাইপের কাজ হয় এখানে। এই জিনিসগুলোকে আমরা লেন্টিসেল বলি। লেন্টিসেল গুলোকে ছোট ছোট পোর লাইক স্ট্রাকচার হয়, যেগুলো হচ্ছে উডি প্ল্যান্টস। ইভেন তোরা ফ্রুটস এর মধ্যে দেখতে পাবি, অনেক ফ্রুটস এর মধ্যে দেখবি যে ছোট ছোট কালো কালো ডট 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 থাকে, আপেলের মধ্যে বলিস বা কমলা লেবুর মধ্যে বলিস, এগুলোর মধ্যে দেখতে পাবি, সেগুলো অ্যাকচুয়ালি লেন্টিসেল। এবং সেখানে কি হয়, যে ওগুলো গ্যাসাস এক্সচেঞ্জের জন্য ডেভেলপ হয়। এই লেন্টিসেল গুলো যে আছে, এখানে কিছু লুজলি অ্যারেঞ্জ সেল থাকে, যেগুলোর মধ্যে সুবেরিন থাকতে পারে। এবার সেই যে সুবেরিন যুক্ত সেল, সেগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি সেল। কমপ্লিমেন্টারি সেল, এখানে কি থাকে, সুবেরিন থাকে, এগুলো সুবেরিন যুক্ত হয়। ওকে, তো পেরিডার্ম যে আছে, পেরিডার্ম হচ্ছে এই বার্কের একটা পোর্শন। এখানে আমরা দেখতে পারি যে লেন্টিসেল থাকে, লেন্টিসেল গুলো ছোট 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 ডটের মতো হয়, কালো কালো, এগুলো গ্যাসাস এক্সচেঞ্জে হেল্প করে। আর এগুলো হচ্ছে এমন জায়গায় ডেভেলপ হয় যেখানে কর্ক অ্যাক্টিভিটি ভেরি হাই হয়। এবার যেখানে ভেরি হাই হবে সেখানে প্রেসার ক্রিয়েট করবে এবং ছিদ্রগুলো ডেভেলপ করবে, আর কিছুই না। BioLife Academy is organizing different online classes for the students of class 9, 10, 11, 12 and graduation. We are providing you the best online learning experience through fun learning strategies and smart hacks. To enroll any of our courses mentioned here, you can contact us. The contact details are mentioned here. If you like the video, you can hit the like button, comment and share this with your friends. Don't forget to subscribe to get the notifications of our upcoming videos. Thank you. Thanks a lot. Stay scientifically curious.